আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে দা স্টাডি বি চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের রসায়নের এসএসসি লেভেল রসায়নের রাসায়নিক বন্ধন পঞ্চম অধ্যায়, এটা নিয়ে আমি আলোচনা করব। আমি তোমাদের সাথে আছি মাসুদুর রহমান। আচ্ছা, এই যে পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন, দেখা যাক যে এই চ্যাপ্টার পড়ার পর, এই অধ্যায় পড়ার পর আমরা কি কি সম্পর্কে জানতে পারবো। প্রথমেই দেখা যাচ্ছে আমরা জানতে পারবো ইলেকট্রনের ধারণা ব্যাখ্যা করতে পারবো, মৌলের প্রতীক, যৌগমূলকের সংকেত ও এগুলো যোজনী ব্যবহার করে যৌগের সংকেত লিখতে পারবো, নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতা ব্যাখ্যা করতে পারবো, অষ্টক ও দুয়ের নিয়মের ধারণা ব্যাখ্যা করতে পারবো, রাসায়নিক বন্ধন ও তা গঠনের কারণ ব্যাখ্যা করতে পারবো, আয়ন কিভাবে এবং কেন সৃষ্টি হয় তা ব্যাখ্যা করতে পারবো, আয়নিক বন্ধন গঠনের প্রক্রিয়া বর্ণনা করতে পারবো, সমযোজী বন্ধন গঠনের প্রক্রিয়া বর্ণনা করতে পারবো, আয়নিক ও সমযোজী বন্ধনের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা, বিদ্যুৎ পরিবাহিতা এবং কেলাস গঠনের ধর্ম ব্যাখ্যা করতে পারবো, ধাতব বন্ধন এর ধারণা ব্যাখ্যা করতে পারবো, ধাতব বন্ধনের সাহায্যে ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা ব্যাখ্যা করতে পারবো, স্থানীয়ভাবে সহজপ্রাপ্য দ্রব্যের মধ্যে আয়নিক ও সমযোজী যৌগ শনাক্ত করতে পারবো। এখন আমরা প্রথমেই যোজ্যতা ইলেকট্রন সম্পর্কে ধারণা লাভ করব। যোজ্যতা ইলেকট্রনটা হলো কোন মোড়ে ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সমূহকেই যোজ্যতা ইলেকট্রন বলা হয়। দেখো এখানে নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত? নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা হলো 7। তাহলে দেখা যাচ্ছে যে নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তর, এখানে নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তর হলো 2s এবং 2p। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2s এবং 2p শক্তি স্তরে 2s এ 2টা এবং 2p তে 3টা, মোট আমাদের 5টা ইলেকট্রন আছে। তাহলে নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা হলো 5। আচ্ছা, এখানে যোজ্যতা বলতে আমরা যদি সাধারণভাবে বুঝি যে যোজ্যতা মানে যোগ্যতা, একজনের যোগ্যতাটা কতটুকু, মানে সে তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন ধারণ করতে পারবে, সেটাই তার যোজ্যতা ইলেকট্রন। তাহলে পরবর্তী আমরা আবার দেখতে পারি যে যেমন এখানে ফ্লোরিনের আমরা জানি ইলেকট্রন সংখ্যা হলো 9 এবং তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 2s শক্তি স্তরে আছে হলো 2টা আর 2p তে আছে হলো 5টা, টোটাল 7টা। তাহলে ফ্লোরিনের এখানে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা হলো 7। পরবর্তীতে সেম ভাবে আমরা দেখতে পারি যে ফসফরাসের হলো সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হলো 5টা, তাহলে ফসফরাসের যোজ্যতা ইলেকট্রন হলো 5। এরপরে আমরা ক্লোরিনে দেখতে পারি যে ক্লোরিনের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 5, 2 আর 5 এ 7টা ইলেকট্রন, তাহলে ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন হলো 7। তারপরে দেখা যাচ্ছে যে ক্যালসিয়ামের সর্ববহিষ্ঠ শক্তি স্তর, এখানে ক্যালসিয়ামের সর্ববহিষ্ঠ শক্তি স্তর হলো 4s শক্তি স্তর, সেখানে 2টা ইলেকট্রন আছে, তাহলে ক্যালসিয়ামের যোজ্যতা ইলেকট্রন হলো 2। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা মৌলেরই সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রন সংখ্যাগুলো আছে সেইগুলাই হলো তার যোজ্যতা ইলেকট্রন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে সেটা যদি যেমন আমরা যে এখানে দেখতে পাই যে ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিনের হলো 3s এ 2টা আছে এবং 3p তে আছে কয়টা? 5টা, টোটাল কয়টা? 7টা। তাহলে ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন হলো 7। এরকম করে আমরা যে কোনো মৌলের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা বের করতে পারি। এর পরবর্তীতে আমরা যোজনীয় যোজ্য নিয়ে কথা বলবো। দেখা যাচ্ছে যে যোজনী জিনিসটা কি? যোজনী তোমরা মনে রাখবা যে অনুগঠনকালে কোন মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাটাই হলো যোজনী। মানে যখন একটা অণু গঠিত হয় তখন একটি মৌলের পরমাণুর সাথে অপর একটি মৌলের যুক্ত হওয়ার যে ক্ষমতাটা, সেটাই হলো তার যোজনী। তাহলে দেখা যাচ্ছে যে বিভিন্ন মৌলের পরমাণু সমূহ একে অপরের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন গ্রহণ বা বর্জন বা ভাগাভাগির মাধ্যমে অষ্টক পূরণ করে এবং কোন একটা অণু গঠন করে, এবং এই অণু গঠনকালে তার যে যোজনীটা গ্রহণ কিংবা বর্জন হয় সেটাই তার যোজনী। আচ্ছা, দেখা যাচ্ছে এখানে যোজনী হলো 4 প্রকার। যোজনী 4 প্রকার দেখা যাচ্ছে এখানে। প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ যোজনী, দ্বিতীয়ত সুপ্ত যোজনী, তৃতীয়ত পরিবর্তনশীল যোজনী, চতুর্থ হলো সক্রিয় যোজনী। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা 4 প্রকার যোজনী সম্পর্কে ধারণা লাভ করব। দেখা যাচ্ছে যে এইখানে আমি কয়েকটি মৌলের যোজনী দিয়ে দিয়েছি যেগুলো হলো পরিবর্তনশীল যোজনী প্রকাশ করে। যেমন এখানে কার্বনের যোজনী হলো কি 2 এবং 4, তারপরে সালফারের যোজনী 2, 4, 6, তারপরে হলো আয়রনের যোজনী 2, 3, কপারের যোজনী 1, 2 এবং লেডের যোজনী 2, 4। আচ্ছা, এখান থেকে আমরা সবগুলাই ব্যাখ্যা করতে পারবো। আচ্ছা, দেখা যাচ্ছে যে আমরা প্রথমে এখন সর্বোচ্চ যোজনী সম্পর্কে ধারণা লাভ করব। একাধিক যোজনী বিশিষ্ট মৌলের সর্বোচ্চ যোজনীটাই হলো সর্বোচ্চ যোজনী। যেমন এখানে আমরা কার্বনের যোজনী দেখতে পাচ্ছি কত? 2 এবং 4। তাহলে কার্বনের যোজনীটা কি একটা আছে? একটা নয়, একাধিক আছে। যেমন এখানে কার্বনের যোজনী আছে 2 এবং 4, 2টা। তাহলে এই কার্বনের সর্বোচ্চ যে যোজনীটা সেটাই হলো কার্বনের সর্বোচ্চ যোজনী। যেমন এখানে
কার্বনের 2 এবং 4 এর মধ্যে সর্বোচ্চ কোনটা 4, তাহলে কার্বনের সর্বোচ্চ যোজনী হলো 4। এরপরে আমরা সুপ্ত যোজনী সম্পর্কে আলোচনা করব। সর্বোচ্চ এবং সক্রিয় যোজনী এর পার্থক্যই হলো সুপ্ত যোজনী। আচ্ছা, দেখা যাচ্ছে যে সুপ্ত যোজনী তাহলে আমরা যদি জানতে চাই তার আগে আমাদের পড়তে হবে কি, তার আগে আমাদের পড়তে হবে সক্রিয় যোজনীটা সম্পর্কে ধারণা লাভ করতে হবে। তাহলে দেখো আগে সক্রিয় যোজনী সম্পর্কে ধারণা দেই। সক্রিয় যোজনীটা হলো কোন যৌগ বা অণু গঠনে ব্যবহৃত যোজনীকেই সক্রিয় যোজনী বলে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোন যৌগ বা অণু গঠনে যে ব্যবহৃত যোজনীকেই সক্রিয় যোজনী বলে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো ফেরাস ক্লোরাইড একটা যৌগ গঠিত হয়েছে, ফেরাস ক্লোরাইড। তাহলে এই যৌগটাতে আমাদের কত যোজনী ব্যবহার হয়েছে? দেখো এইখানে বোঝা যাচ্ছে যে এই যে আয়রনের কাছে, আয়রনের যে নিচে এখানে কি কোনো সংখ্যা আছে? নাই, তার মানে বোঝা যাচ্ছে আয়রনের এখানে 1 আছে কোনো সংখ্যা না থাকলেও। তার মানে কি আমরা জানি যে যোজনী এক্সচেঞ্জ হয়, একটা যৌগ গঠনকালে যোজনী এক্সচেঞ্জ হয়। তার মানে কি এই যে এই ক্লোরিনের যোজনীটা যাবে আয়রনের কাছে, আর আয়রনের যোজনীটা আসবে কি ক্লোরিনের কাছে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এখানে ক্লোরিনের যোজনী কত 1, আর এখানে তাহলে আয়রনের যোজনী কত? এই যে আয়রনের যোজনী হলো 2। তাহলে এই ফেরাস ক্লোরাইড এই যৌগটা গঠনে আয়রনের সক্রিয় যোজনীটা কত? আয়রনের সক্রিয় যোজনীটা হলো 2। তার মানে হলো কোন যৌগ বা অণু গঠনকালে যে যোজনীটা ব্যবহৃত হয় সেটাই তার সক্রিয় যোজনী। তাহলে এখন আমরা সুপ্ত যোজনী সম্পর্কে ধারণা লাভ করতে পারবো। সুপ্ত যোজনীটা হলো সর্বোচ্চ এবং সক্রিয় যোজনীর পার্থক্যটাই হলো কি সুপ্ত যোজনী। এই যে তাহলে একটা আমরা জানি একটা মৌলের যে সর্বোচ্চ যে যোজনীটা থাকবে সেখান থেকে যদি আমরা সক্রিয় যোজনীটা বিয়োগ দিয়ে দেই তাহলে সুপ্ত যোজনী পেয়ে যাব। যেমন আমরা যদি বের করতে চাই যে এইখানে হলো ফেরাস ক্লোরাইড, এখানে ফেরাস ক্লোরাইডের যদি আমরা বলি যে এর হলো সুপ্ত যোজনী কত, তাহলে আমাদের জানতে হবে যে আয়রনের সর্বোচ্চ যোজনী কত। আয়রনের সর্বোচ্চ যোজনী আমরা জানি কত 3। তাহলে দেখো আর এইখানে এই যে ফেরাস ক্লোরাইড যৌগে ব্যবহৃত হয়েছে কত যোজনী? এখানে ব্যবহৃত হয়েছে হলো 2 যোজনী। তাহলে এর সুপ্ত যোজনীটা কত হবে? সুপ্ত যোজনীটা হবে হলো এই যে সুপ্ত যোজনী হবে 3 বিয়োগ 2। তাহলে কি আমরা সুপ্ত যোজনী সম্পর্কে ধারণা লাভ করলাম। মানে কি যে কোনো একটা মৌলের সর্বোচ্চ যোজনী এবং তার সক্রিয় যোজনীর পার্থক্যকেই সুপ্ত যোজনী বলে। তাহলে দেখো এইটা আবার আমি বলতেছি যে আয়রনে এখানে ফেরাস ক্লোরাইডে এখানে আয়রনের ব্যবহৃত যোজনী কত 2, আর আমরা জানি আয়রনের সর্বোচ্চ যোজনী হলো 3। তাহলে আয়রনের সর্বোচ্চ যোজনী হলো 3, তাহলে আয়রনের সুপ্ত যোজনী হবে কত 3 বিয়োগ 2 মানে 1। সুপ্ত যোজনী বলতে বোঝায় কি লুকায়িত যোজনী। তার মানে কি এখানে আমাদের ব্যবহৃত হয়েছে 2 যোজনী আর তার সর্বোচ্চ যোজনী ছিল 3, বাট লুকায়িত যোজনী আছে কত বা সুপ্ত যোজনী আছে এখানে 1। তাহলে আয়রনের ফেরাস ক্লোরাইডে আয়রনের যোজনী হলো সুপ্ত যোজনী হলো 1। একইভাবে আমরা যদি ফেরিক ক্লোরাইডের সুপ্ত যোজনী বের করতে চাই তাহলে দেখো এখানে আয়রনের সক্রিয় যোজনীটা কত? এখানে দেখো আয়রনের সক্রিয় যোজনী দেখো ক্লোরিনের পাশে আছে কত 3। তার মানে এখানে এই 3টাই হলো আয়রনের সক্রিয় যোজনী এই ফেরিক ক্লোরাইডে। তাহলে সুপ্ত যোজনীটা কত হবে? সুপ্ত যোজনী সমান আমরা জানি কি সর্বোচ্চ যোজনী বিয়োগ সক্রিয় যোজনী। তাহলে আমরা জানি আয়রনের সর্বোচ্চ যোজনী কত 3 এবং আয়রনের সক্রিয় যোজনী কত? সক্রিয় যোজনীও 3। তাহলে 3 থেকে আমরা যদি 3 বিয়োগ করে দিই তাহলে কত আসছে 0। তার মানে কি ফেরিক ক্লোরাইডে আয়রনের কোনো সুপ্ত যোজনী নাই, এখানে সর্বোচ্চ যোজনীটাই ব্যবহৃত হয়, তাই এর সুপ্ত যোজনীটা হলো 0। আচ্ছা, তাহলে আমরা সর্বোচ্চ যোজনী জানলাম, সুপ্ত যোজনী জানলাম, সক্রিয় যোজনী জানলাম। এরপর আমরা জানবো হলো পরিবর্তনশীল যোজনী। পরিবর্তনশীল যোজনী হলো কোন মৌলের যদি একাধিক যোজনী থাকে তাহলে সেটাই হলো পরিবর্তনশীল যোজনী। যেমন এখানে কার্বনের যোজনী কত? কার্বনের যোজনী দেখা যাচ্ছে যে এই যে কার্বনের যোজনী হলো 2 এবং 4। তার মানে কি এটাই হলো পরিবর্তনশীল যোজনী, একাধিক যোজনী প্রদর্শন করতে। তারপর এখানে সালফারের যোজনী কত? সালফারের যোজনী হলো 2 4 6। তাহলে সালফারের যে একাধিক যোজনী প্রদর্শন করতে সেই জন্য কি আমরা সালফারের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলতে পারি। আচ্ছা, এখানে যেমন আয়রনের যোজনী কত 2 এবং 3। তাহলে আয়রনের যোজনীটাকে আমরা পরিবর্তনশীল যোজনী বলতে পারি। তাহলে আমি আরেকবার সহজভাবে সবগুলো বলে দিচ্ছি। দেখা যাচ্ছে যোজনী 4 প্রকার, তার মধ্যে সর্বোচ্চ যোজনী মানে একাধিক যোজনী বিশিষ্ট মৌলের সর্বোচ্চ যোজনী নাই কি সর্বোচ্চ যোজনী। যেমন এখানে কার্বনের যোজনী কত 2 এবং 4। তাহলে 4টা কি 4টাই হলো সর্বোচ্চ যোজনী। তারপর সুপ্ত যোজনীটা হলো সক্রিয় যোজনী এবং সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্য, মানে সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনী যে পার্থক্যটা সেটা হলো সুপ্ত যোজনী। তাহলে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফেরাস ক্লোরাইডে এখানে আমরা জানি আয়রনের সর্বোচ্চ যোজনী 3 আর এখানে ব্যবহৃত যোজনী কত 2। তাহলে এখানে সুপ্ত যোজনীটা কত হবে? সর্বোচ্চ যোজনী বিয়োগ সুপ্ত যোজনী মানে 2 বিয়োগ 3 সমান 1।
একইভাবে আমরা যদি ফেরিক ক্লোরাইড দেখি, এর সুপ্ত যোজনীটা আমরা বের করতে চাই, তাহলে এর সর্বোচ্চ যোজনী কত? আয়রনের সর্বোচ্চ যোজনী আমরা জানি 3, এবং এখানে ব্যবহৃত যোজনীটা কত? সক্রিয় যোজনীটা হলো 3, তাহলে 3 বিয়োগ 3 সমান 0, তার মানে সুপ্ত যোজনী 0। আচ্ছা, এবার সক্রিয় যোজনীটা কি? সক্রিয় যোজনীটা হলো অণু গঠনকালে যে যোজনীটা ব্যবহৃত হয় সেটাই হলো সুপ্ত যোজনী। যেমন এখানে ফেরাস ক্লোরাইড অণু গঠন করছে এবং এখানে আয়রনের যোজনী ব্যবহৃত হয়েছে হলো 2, তাহলে এটাই হলো এর সক্রিয় যোজনী। আচ্ছা, যেটা অণু গঠনকালে ব্যবহৃত যোজনীটা। আর পরিবর্তনশীল যোজনীটা হলো কোনো মৌলের একাধিক যোজনী থাকলে তাকেই পরিবর্তনশীল যোজনী বলে। আচ্ছা, এরপরে আমরা হলো দেখতে পাচ্ছি যে একাধিক যোজনী বিশিষ্ট মৌলের সক্রিয় যোজনী বা অনুগঠনের যোজনী, অনুগঠনকালে যদি বেশি যোজনী ব্যবহৃত হয় তাহলে আমরা সেটাকে কি বলবো? ইক বলবো, এবং যোজনীটা যদি কম ব্যবহৃত হয় তাহলে তাকে আমরা কি বলবো? আজ বলবো। যেমন এখানে এখানে দেখো আয়রনের যোজনী কত ব্যবহৃত হয়েছে? 2 ব্যবহৃত হয়েছে, সেই জন্য আমরা কি এটা উচ্চারণ করি কি? ফেরাস ক্লোরাইড। এর পরবর্তী দেখো যে এইখানে আয়রনের যোজনী কত ব্যবহৃত হয়েছে? আয়রনের সর্বোচ্চ যোজনী 3 এবং সর্বোচ্চটাই এখানে ব্যবহৃত হয়েছে, তাহলে এটাকে আমরা কি বলি? ফেরিক ক্লোরাইড। এর পরবর্তীতে আমরা বিভিন্ন মৌলের যোজনী জানবো। যেমন দেখা যাচ্ছে যে সোডিয়ামের যোজনী কত? 1, পটাশিয়ামের যোজনী 1, তারপর লিথিয়ামের যোজনী 1, হাইড্রোজেনের যোজনী 1, ম্যাগনেসিয়ামের যোজনী 2, ক্যালসিয়ামের যোজনী 2। আচ্ছা, তারপরে কি অ্যালুমিনিয়ামের যোজনী হলো 3, আয়রনের যোজনী 2 এবং 3, জিঙ্কের যোজনী 2, লেডের যোজনী কত? 2, 4, নাইট্রোজেনের যোজনী 3, 5। এরকম করে আমরা সব যোজনীগুলা একটু দেখে নেব সবগুলাই। দেখো এখানে সবগুলা মৌলের যোজনী আমরা দিয়ে দিছি। তোমাদের এসএসসি লেভেলে যেগুলো প্রয়োজনীয় মৌল সবগুলার যোজনী দিয়ে দিছি। এই যে দেখো সবগুলা মৌলের যোজনী দেওয়া আছে এখানে, তোমরা এগুলো একটু পড়ে নিবা, সবাই মুখস্থ করে নিবা। এরপরে আমরা ইলেকট্রন বিন্যাস হতে যোজনী নির্ণয় শিখব। একটা মৌলের যদি আমরা যোজনী না জানি বা তার যদি আমরা পারমাণবিক সংখ্যা জানি, তাহলে সেই পারমাণবিক সংখ্যা থেকে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা কি সেই মৌলের যোজনীটা বের করতে পারবো। যেমন দেখো এইখানে সাপোজ আমি অক্সিজেনের যোজনী কত সেটা আমি জানি না, তো কিভাবে বের করবো ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে? দেখো এখানে অক্সিজেনের হলো পারমাণবিক সংখ্যা কত? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো 8, তাহলে অক্সিজেনের আমরা ইলেকট্রন বিন্যাস করি। ইলেকট্রন বিন্যাস দেখো 1s2 2s2 2p4। তাহলে এখানে দেখো যে অক্সিজেনের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? দেখো এইখানে 2s এ 2টা আছে আর 2p তে 4টা আছে, টোটাল ইলেকট্রন আছে কয়টা? 6টা। টোটাল ইলেকট্রন দেখো 6টা আছে। আচ্ছা, তাহলে কোনো পরমাণু যখন অণু গঠন করতে চায় তখন কি করে? তারা সবাই অষ্টক পূরণ করতে চায়। কারণ কি অষ্টক পূরণ করতে চায়? কিসের জন্য অষ্টক পূরণ করতে চায়? এই জন্য যে অষ্টক পূরণ করলে সে নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ করবে, এবং নিষ্ক্রিয় গ্যাসের যে ইলেকট্রন বিন্যাস সেটাতে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন থাকে, যেটা সব স্থিতিশীল। মানে 8টা ইলেকট্রনের মধ্য থেকে কোনো ইলেকট্রনকে সে দানও করতে চায় না, গ্রহণও করতে চায় না, সেই জন্য নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস সবচেয়ে স্থিতিশীল। সেই জন্য সকল পরমাণুই যৌগ গঠনকালে অষ্টক পূরণ করতে চায়। তাহলে দেখো এইখানে অক্সিজেনের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 6টা ইলেকট্রন, তাহলে সে কি করবে? 6টা ইলেকট্রন কি দান করবে না 2টি ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূরণ করবে? দেখো 6টা ইলেকট্রন যদি দান করে তাহলে তার একটা শক্তি স্তর কমে যাবে এবং সে অষ্টক পূরণ করবে। আবার 2টা ইলেকট্রন গ্রহণ করলেও সে অষ্টক পূরণ করতে পারবে। কিন্তু কোন কাজটা সহজ হবে? দেখো 6টা ইলেকট্রন ত্যাগ করার চাইতে 6টা ইলেকট্রন ত্যাগ করার চাইতে 2টা ইলেকট্রন গ্রহণ করা অনেক সহজ কাজ। সেই জন্য অক্সিজেন কি করবে? তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 2টা ইলেকট্রন গ্রহণ করবে এবং তার সে অষ্টক পূরণ করবে। তাহলে দেখো এখানে অক্সিজেনের যোজনী কত? যোজনী 2। এই যে 2টা ইলেকট্রন গ্রহণ করলো সেই 2টাই হলো এর যোজনী। তাহলে আমরা পরবর্তী দেখতে পারি যে যেমন এখানে সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? 11। এখন সোডিয়ামের আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা এরকম একটা ইলেকট্রন বিন্যাস পাবো। দেখো 1s2 2s2 2p6 3s1। তাহলে এখানে সোডিয়ামের সর্ববহিষ্ঠ শক্তি স্তর কোনটা? এখানে সোডিয়ামের সর্ববহিষ্ঠ শক্তি স্তর হলো 3s1। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন। তাহলে সোডিয়াম কি করবে? খুব সহজভাবে একটা ইলেকট্রন দান করবে, দান করে সে কি করবে? অষ্টক পূরণ করবে। সে যদি এই একটা ইলেকট্রন দান করে তাহলে তার ওই শক্তি স্তরটা বাদ পড়ে গেল। এবং পরবর্তী দেখো সোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে দেখো সোডিয়ামের এই 3 নাম্বার শক্তি স্তরটাই বাদ পড়ে যাচ্ছে। তাহলে দেখো পরবর্তী যে 2 নাম্বার শক্তি স্তর থাকে সেইখানে দেখো 2s এ কয়টা ইলেকট্রন? 2টা, এবং 2p তে কয়টা ইলেকট্রন? 6টা ইলেকট্রন। তাহলে দেখো তো এখানে 2 আর 6 8টা ইলেকট্রন না? তার মানে কি তার যে নিম্ন শক্তি স্তর আছে সেখানে কি অষ্টক অলরেডি পূরণ করাই আছে, তার মানে কি সে অনেক স্থিতিশীল হবে। তাই
সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করবে, সে একটা ইলেকট্রন ত্যাগ করে সে অষ্টক পূরণ করবে। তাহলে সোডিয়ামের যে একটা ইলেকট্রন ত্যাগ করলো সেই জন্য সোডিয়ামের যোজনী কত? 1। এরপরে আমরা অ্যালুমিনিয়াম দেখতে পারি যে অ্যালুমিনিয়াম সর্ববহিষ্ঠ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? 3টা ইলেকট্রন। তাহলে কি করবে অ্যালুমিনিয়াম? 3টা ইলেকট্রন দান করবে না আরো 5টা ইলেকট্রন গ্রহণ করবে? অবশ্যই 3টা ইলেকট্রন দান করা সহজ। দেখো 3টা ইলেকট্রন দান করা সহজ হবে না, সেই জন্য সে 3টা ইলেকট্রন দান করবে এবং অষ্টক পূরণ করবে, সেই জন্য অ্যালুমিনিয়ামের যোজনী হলো 3। এই যে 3টে ইলেকট্রন ত্যাগ করবে, তাই অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3। আচ্ছা, পরবর্তী আমরা দেখতে পারি ক্লোরিন। এখানে দেখো ক্লোরিনের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? ক্লোরিনের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হলো 7। এই যে দেখো 2টা আর 5টা, টোটাল 7টা ইলেকট্রন। তাহলে ক্লোরিন কি করবে? এই 7টা ইলেকট্রন কি ত্যাগ করবে? না, 7টা ইলেকট্রন ত্যাগ করা অনেক কঠিন কাজ। 7টা ইলেকট্রন ত্যাগ করা চাইতে একটা ইলেকট্রন গ্রহণ করা অনেক সহজ কাজ। তাই কি করবে ক্লোরিন? একটা ইলেকট্রন গ্রহণ করবে এবং গ্রহণ করে সে অষ্টক পূরণ করবে। এই যে দেখো ক্লোরিন 7টা ইলেকট্রন ত্যাগ করা চাইতে একটা ইলেকট্রন যেহেতু গ্রহণ করা অনেক সহজ, তাই ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূরণ করবে। তাহলে ক্লোরিনের যোজনী হলো 1। আমরা দেখলাম যে কিভাবে হলো ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে এক মৌলের যোজনী বের করা যায়। এরপরে আমরা জানবো যৌগমূলক ও তাদের যোজনী। দেখো যৌগমূলক জিনিসটা কি মনে রাখবা, একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে এবং এটি একটি আয়নের ন্যায় আচরণ করে, তাকে যৌগমূলক বলে। মানে এখানে বোঝাচ্ছে যে একাধিক মৌলের কতিপয় পরমাণু যদি একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে কি হবে? মিলিত হবে এবং মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করবে এবং এটি কি করবে? একটি আয়নের ন্যায় আচরণ করবে, তাকে কি বলে? যৌগমূলক বলে। যেমন আমরা দেখতে পারি যে এখানে বিভিন্ন যৌগমূলক আমি দিয়ে দিছি, যেমন এখানে দেখো অ্যামোনিয়াম যৌগমূলক। দেখো এখানে কি কোনো একটা পরমাণু আছে? এই যে অ্যামোনিয়াম, দেখো অ্যামোনিয়ামের কি একটা পরমাণু আছে? অবশ্যই না। এখানে নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে। তাহলে কি হয়েছে? দেখো এই নাইট্রোজেন হাইড্রোজেন কি হয়েছে? পরস্পরের সাথে মিলিত হয়েছে এবং মিলিত হয়ে কি করছে? এই যে একটা আয়ন, এখানে কি আয়ন? এখানে ধনাত্মক আয়ন। এই ধনাত্মক আয়ন বা ধনাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ, দেখো একটি পরমাণু গুচ্ছ তৈরি করেছে এবং এই অ্যামোনিয়ামটা একটি মাত্র আয়নের ন্যায় আচরণ করবে, সেই জন্য একে কি বলা হয়? একে যৌগমূলক বলা হয়। আমরা দেখতে পারি যে অন্য অন্য যে যৌগমূলক আছে সেগুলোকে আমরা দেখতে পারি। যেমন এখানে আমি অনেকগুলো যৌগমূলক দিয়ে দিছি। যেমন দেখো যে তোমার অ্যামোনিয়াম, তাহলে অ্যামোনিয়াম একটি যৌগমূলক। অ্যামোনিয়াম যৌগমূলক এবং এর যোজনী কত? দেখো কোন যৌগমূলকের যোজনীটা আমরা দেখব এই যে উপরে যে চার্জটা থাকবে এবং এই চার্জের সাথে যে সংখ্যাটা থাকবে সেটাই তার যোজনী। তাহলে এখানে অ্যামোনিয়ামের উপরে কত আছে? প্লাস আছে, এবং প্লাস কিছু নাই মানে কি 1 আছে, তার মানে কি অ্যামোনিয়াম যৌগমূলকের যোজনী হলো 1। এরপরে দেখো কার্বনেট, এখানে কার্বনেট, তাহলে কার্বনেটের দেখো কার্বনেটের উপরে কত আছে? 2 মাইনাস আছে। 2 মাইনাস বলতে কি বোঝায়? এখানে প্লাস বলতে বোঝায় কি এ একটা ইলেকট্রন দান করছে বা এ হলো ধনাত্মক আয়ন, আর এখানে -2 মানে কি এ দুইটা ইলেকট্রন গ্রহণ করছে বা এর ঋণাত্মক আয়ন। দেখো এখানে সংখ্যাটা কত? 2, তাহলে যোজনী 2। সেম ভাবে হাইড্রোজেন কার্বনেট হলো যোজনী কত? তারপরে দেখো সালফেটের যোজনী কত? 2 এখানে। তারপর হাইড্রোজেন সালফেটের যোজনী দেখো এখানে 1। এরকম করে সবগুলো যৌগমূলক তোমরা দেখে নিবা, ঠিক আছে? এখানে দেখো ফসফেটের যোজনী কত? এখানে দিছে দেখো +1 মানে কি যোজনী হলো 1। তারপর দেখো হাইড্রোক্সাইড মূলকে এখানে কত? -1, এখানে কিছু নেই, তার মানে কি -1, তার মানে যোজনী হলো 1। এরপরে আমরা দেখব যৌগের রাসায়নিক সংকেত। যৌগের রাসায়নিক সংকেতটা কি? মৌল বা যৌগমূলকের প্রতীক বা সংকেত ও তাদের সংখ্যার মাধ্যমে কোনো যৌগ বা অণুকে প্রকাশ করাই হলো উক্ত যৌগের রাসায়নিক সংকেত। তাহলে কি রাসায়নিক সংকেতটা কি? মৌল বা যৌগমূলকের প্রতীক বা সংকেতের মাধ্যমে এবং তাদের সংখ্যার মাধ্যমে কোনো যৌগ বা অণুকে প্রকাশ করাই হলো উক্ত যৌগের রাসায়নিক সংকেত। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে, তো এখানে নাইট্রোজেন, এখানে কি N2 লেখছি, তার মানে কি এটা নাইট্রোজেন অণু বোঝাচ্ছে। তাহলে দেখো এখানে আমরা কি করছি? এখানে নাইট্রোজেনের প্রতীকটা লিখছি এবং কি নাইট্রোজেনের যে পরমাণু সংখ্যা সেটা কি করছে? এই যে তার পাশে লিখে দিছি যে নাইট্রোজেন 2, মানে কি নাইট্রোজেন এখানে পরমাণু সংখ্যা হলো 2টা। তাহলে রাসায়নিক সংকেতটা হলো কি? কোন মৌল বা যৌগমূলকের প্রতীক বা সংকেত এবং তাদের সংখ্যার মাধ্যমে কোন যৌগ বা অণু প্রকাশ করাই হলো কি রাসায়নিক সংকেত। এবং দেখো রাসায়নিক সংকেত লেখার কিছু নিয়ম আছে। রাসায়নিক সংকেত লেখার প্রথম নিয়মটা কি? একটি মৌলের একটি অণুতে যতগুলো পরমাণু থাকে তার সংখ্যাটি ইংরেজি হরফের মৌলটির প্রতীকের পাশে নিচে ছোট করে লিখতে হবে। তাহলে দেখো কোন মৌলের একটি অণুতে যতগুলো পরমাণু থাকবে
তাহলে রাসায়নিক সংকেত লেখার প্রথম নিয়মটা কি, কোনো একটি মৌলের অণুতে যতগুলো পরমাণু থাকবে, এই যে যতগুলো পরমাণু থাকবে সেটাকে কি করব, ওই যে ইংরেজি হরফের চেয়ে লিখবো। এই যে দেখো, যেমন দেখো এখানে নাইট্রোজেন, আমরা নাইট্রোজেনের যে নাইট্রোজেন অণু একটা লিখছি, সেটা দেখো কেমন করে লিখছি। এখানে নাইট্রোজেনের প্রতীক হলো এন, তাহলে এন দিছি এবং নাইট্রোজেনের যে অণু সংখ্যা সেটা 2টা বোঝাইছে, এই জন্য এটা নাইট্রোজেনের পাশে লিখে দিছি নিচে। তো সেম ভাবে দেখো হাইড্রোজেন 2 লিখছি। ওকে, তারপরে দেখো এটা গেল 1 নাম্বার নিয়ম। 2 নাম্বার নিয়মটা হলো, যৌগের অণু দুটি ভিন্ন মৌলের পরমাণু দিয়ে যদি গঠিত হয় এবং তাদের যোজনী যদি কোনো সাধারণ সংখ্যা দিয়ে বিভাজ্য না হয়, তাহলে তাদের যোজনী পরস্পর এক্সচেঞ্জ হয়, একটি যোজনী অন্যটির পাশে লিখতে হয়। যেমন দেখো বলছে কি যে যদি এটা আমরা কি দেখলাম, প্রথম আমরা উদাহরণে দেখলাম যে একই মৌলের হলো একটা অণু দেখলাম, বাট যদি যৌগটা যদি দুইটা ভিন্ন মৌলের হয় বা দুইটা ভিন্ন পরমাণু দ্বারা হয়, তাহলে দেখো সেটা কিভাবে করতে হয়। সেটা হলো যে আমরা যে দুইটা মৌল বা একাধিক যে মৌল নিয়ে যে যৌগটা গঠিত হবে, তারা পরস্পর যোজনী এক্সচেঞ্জ করবে। যেমন এখানে আমি দেখো এখানে অ্যামোনিয়াম ফসফেট একটা যৌগ লিখছি, এখানে অ্যামোনিয়াম এর তো অ্যামোনিয়াম যৌগমূলকের যোজনী হলো +1 বা 1, আর ফসফেট, এখানে ফসফেটের হলো যোজনীটা হলো -3। তাহলে এরা কি করবে, এরা পরস্পর যোজনী এক্সচেঞ্জ করবে। তাহলে দেখো এই যে ফসফেট এটা মাইনাস আয়ন, সবসময় আমরা মনে রাখবো কি ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন পরস্পর যুক্ত হয়ে যৌগ গঠন করে। তাহলে দেখো অ্যামোনিয়াম আয়নটা কি ছিল, ধনাত্মক, এবং সে ছিল +1, তার +1 তার যোজনীটা কি হলো, এই যে ফসফেট আয়নের পাশে গেল, পাশে 1 লিখলেও হয় না লিখলেও হয়। ফসফেট আয়নের যোজনী কত ছিল, এর যোজনীটা ছিল 3, সেই 3টা আমরা অ্যামোনিয়াম এর পাশে লিখছি। তাহলে এরকম করে অ্যামোনিয়াম ফসফেট যৌগটা গঠিত হলো। এরপরে দেখো এখানে আমরা দিছি অ্যালুমিনিয়াম সালফেটের, দেখো আমরা জানি যে অ্যালুমিনিয়ামের যোজনী হলো 3 আর সালফেট আয়নের যোজনী হলো 2। তাহলে অ্যামোনিয়াম সালফেট যৌগটা যখন গঠিত হবে, তখন এই সালফেট আয়নের যে 2 যোজনীটা, সেটা কার পাশে যাবে, অ্যালুমিনিয়ামের পাশে যাবে। এই যে অ্যালুমিনিয়ামের পাশে, এবং অ্যালুমিনিয়ামের যে 3 যোজনীটা সেটা আসবে কার পাশে, সেটা আসবে হলো সালফেট মূলকের পাশে। তাহলে এইভাবে অ্যালুমিনিয়াম সালফেট যৌগটি গঠিত হইল। এরপর আমরা দেখতে পারি ফেরাস সালফেট। দেখো আমরা জানি যে ফেরাস সালফেট আয়রনের যোজনী কত, 2 এবং 3, আর সালফেটের যোজনী কত, সালফেটের যোজনী হলো 2। এখানে দেখো আয়রনের যোজনী 2 ব্যবহৃত হয়েছে, আর আমরা জানি কত, সালফেটের যোজনীও 2। তাহলে এই সালফেটের যোজনী 2 আয়রনের পাশে সাপোজ লিখলাম, এবং এই আয়রনের যোজনী 2 সেটা সালফেটের পাশে লিখলাম। তাহলে দেখো দুইটাই 2, সেজন্য দুইটা 2 দ্বারা যেহেতু বিভাজ্য একই, সেজন্য সেটা না লিখলেও হয়।